শ্রুতির আশীর্বাদের অনুষ্ঠান বানচাল করার জন্য এবার উঠে পড়ে লাগলো সার্থক। এবং ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের আশীর্বাদের দিন স্রোতকে বাড়িতে ডেকে সার্থক অসুস্থতার অভিনয় করতে থাকে। স্রোতকে ফোন করে সার্থক হঠাৎ করে বলতে থাকে যে স্রোত, তোমাকে একটা কথা বলার জন্য আসলে ফোন করেছি, জানো তো আমার শরীরটা খুব খারাপ করছে, কেন জানি আমার মনে হচ্ছে যে আমি হয়তো বা অসুস্থ হয়ে পড়েছি, এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু কার সাথে যাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। ওদিকে স্রোত এটা শুনে হট্টগোল লাগিয়ে দিয়ে স্রোত বলতে থাকে যে কী হয়েছে স্যার, আপনি নিজের একটু খেয়াল রাখবেন তো, বলুন তো আপনি যদি এখন অসুস্থ হয়ে পড়েন তখন আপনার আঙ্কেলকে কে দেখবে বলুন তো, এখন আপনার কী হয়েছে, আপনি নিজে কি কোনো কিছুই বুঝতে পারছেন না? তখন কথা বলার মতো সার্থক বলতে থাকে যে যার রোগ হয়েছে সে কী করে বুঝবে বলো তো, আমার মনে হচ্ছে এক্ষুনি আমাকে হসপিটাল যেতে হবে। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে তাহলে যান, কেউ নিয়ে বাড়িতে, আপনি না হয় পিসিমণিকে নিয়ে যান। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, আসলে পিসিমণি বা বাবা কাউকে আমি বলতে চাচ্ছি না, কারণ শুধু শুধু তাদেরকে টেনশনে ফেলে তাদের প্রেশার হাই করে তার কোনো রকম কোনো লাভ নেই, আমি বরঞ্চ ভাবছি আমি একাই যাই। ওদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি আমার সঙ্গ দিতে পারবে না, তুমি শুধু আমার সাথে একটু হসপিটালে গিয়ে আমাকে ডাক্তারের কাছে দেখানো মাত্রই তুমি চলে আসতে, তারপরে তোমার অনুষ্ঠানের জন্য তুমি রেডি হয়ে যেতে, তাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না আমি আশা করি। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে স্যার, এই মুহূর্তে আমি যদি আমার আশীর্বাদের অনুষ্ঠান ছেড়ে এক্ষুনি আপনার সাথে আসি তাহলে হয়তো বা বাড়িতে একটু ঝামেলা হতে পারে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে ঠিক আছে, বরঞ্চ আমার কিছু হয়ে গেলে তাতেই বা কী তোমার আসে, যে আমিও শুধু শুধু তোমার কাছে অযথাই একটা আশা করে বসেছিলাম। ঠিক আছে, আমি আমার কোনো ফ্রেন্ডসদেরকে দেখে অ্যারেঞ্জ করতে পারি কিনা। তখন কথা বললাম তো স্রোত বলতে থাকে না না স্যার, আপনাকে একটা কথা বলি, আমি আমি না হয় একটু দেরিতে এসে রেডি হয়ে নিব, ওটা কোনো প্রবলেম হবে না, আমি আমার দিদিভাইকে বলে দেবো, দিদিভাই সব কিছু ম্যানেজ করে নেবে, আমি বরঞ্চ আপনার সাথে এখন হসপিটালেই যাই। ওদিকে সার্থক ফোন রেখে বলতে থাকে যে প্ল্যানটা নিশ্চয়ই কাজ করছে, যে করেই হোক না কেন স্রোতের এই আইপিএস অফিসারের সাথে আশীর্বাদ হওয়াটা আমাকে বানচাল করতেই হবে, আটকাতেই হবে, নয়তো অনেকটা বেশি দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি কেন ওর বিয়েটা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছিলাম, তো সেটাই বুঝতে পারছি না। আমি কি কোনো মতে স্রোতের প্রতি দুর্বল হয়ে পড়েছি? আমি কি স্রোতকে সত্যিই ভালোবেসে ফেলেছি, তার জন্যই কি স্রোতকে আমি অন্য কারো হতে দেখতে পারছি না, না কি? ওদিকে স্রোত সার্থকের বাড়িতে এসে সার্থককে বলতে থাকে স্যার আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, আমার বুকে ব্যথা করছে, আপনি বরঞ্চ চলুন আমার সাথে ডাক্তারের কাছে। ওদিকে ডাক্তারের কাছে নেওয়া মাত্রই সার্থক আগে থেকে ডাক্তারকে শিখিয়ে পড়িয়ে রাখে যে আমি যেটা যেটা বলেছি আপনাকে সেটাই করতে হবে। ওদিকে ডাক্তার সার্থককে চেক আপ করা মাত্রই সার্থকের এই খারাপ কন্ডিশনের কথা স্রোতকে জানে। ওদিকে এটা শোনা মাত্র স্রোত ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে ডাক্তারবাবু কী হয়েছে ওনার? তখন কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমরা এক্ষুনি ওনাকে অক্সিজেন দিয়ে আন্ডার অবজারভেশনে রাখছি, আর ওনার সাথে কিন্তু সর্বক্ষণ একজন মানুষ লাগবে যে কিনা ওনার আশপাশে থাকতে পারবে। এই মুহূর্তে ওনার ফ্যামিলি কি আছে? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে এই মুহূর্তে ওনার ফ্যামিলি বলতে তো একমাত্র আমিই আছি, আপনি বলুন যে আমাকে বলুন না কী করতে হবে। তখন কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে কিছুই না, আমরা ওনাকে অক্সিজেন লাগিয়ে আন্ডার অবজারভেশনে রাখছি, আপনি বরঞ্চ সেখানেই গিয়ে বসে থাকুন। ওদিকে স্রোত সার্থকের সামনে গিয়ে বসে থাকে আর ভাবতে থাকে যে আমি এখন কী করব, কী উত্তর দিব বাড়িতে ফিরে, এখানে তো আমি ফেঁসে গিয়েছি, এখন যদি আমি ঠিক সময় বাড়িতে না যাই তাহলে তো বাড়িতে হট্টগোল লেগে যাবে। ওদিকে সার্থক একটু আর চোখে তাকিয়ে স্রোতের এই অবস্থা দেখে সার্থক বলতে থাকে যে বেশ হয়েছে, আমি বলেছিলাম না আমি কোনো মতে তোমার এই বিয়েটা হতে দেবো না, তাহলে আশীর্বাদের দিন থেকেই শুরু করলাম, এবার আমি দেখি যে ওই ফাজিল ছেলেটা কী করে তোমাকে বিয়ে করে, খুব শখ হয়েছে তোমাকে বিয়ে করে না, এবার আমি ঘুচিয়ে দিচ্ছি ওর এই শখটা। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।